আজকে জেনারেল স্টাডিজের ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির লেকচার নাম্বার 10। আর আজকে আমাদের শুরু হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 আজকে পার্ট 1। চ্যাপ্টার 3 তে আমরা কি পড়বো? চ্যাপ্টার 3 তে আমরা পড়বো হচ্ছে ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, যেটাকে আমরা রিভার সিস্টেম বলেও জানি, ইন্ডিয়ান রিভার সিস্টেম। ওকে, নাও পলিটিতেই বলো আর জিওগ্রাফিতেই বলো, যে যে চ্যাপ্টার শেষ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউজ তৈরি হচ্ছে, ওটা হলেই তোমাদের গ্রুপে আমি দিয়ে দেব। ওকে, আচ্ছা, ওকে স্যার। ঠিক। তো ড্রেনেজ সিস্টেম এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো? আমরা 7টা টপিক নিয়ে আলোচনা করব। সো আজকে যেহেতু পার্ট 1, সো দেখা যাক আজকে কত পর্যন্ত হয়। তো টপিকগুলো হলো এই যে ড্রেনেজ সিস্টেম, ভারতবর্ষের ড্রেনেজ সিস্টেমটাকে আমরা দেখব। ড্রেনেজ সিস্টেম জিনিসটা কি, ড্রেনেজ প্যাটার্নস দেখব। অ্যাকচুয়ালি যে নদী, সেই নদীগুলোকেই আমরা ড্রেনেজ সিস্টেমের মধ্যে রাখি, অর্থাৎ যার মাধ্যমে একটা বেসিন থেকে জল নিকাশের ব্যবস্থাটা থাকে। ওকে, একবার ভালো করে ভাবো, আমাদের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো যে অববাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই অববাহিকার জল সেচনের কাজটা এই নদী করে থাকে। এক্সেস জল সেখান থেকে সে বের করে নিয়ে চলে যায়, এবং জলের যখন প্রয়োজন পড়ে তখন সেই অঞ্চলের জলের ঘাটতি এই নদী মিটিয়ে থাকে। ওকে, ঠিক যেমন একটা নর্দমা, একটা ড্রেন, তার যেমন কাজ, এই নদীগুলোর ঠিক তেমন কাজ। ওকে, আজকে আমাদের আলোচনার মধ্যে আমরা জানতে পারবো যে কিভাবে কিভাবে নদী সৃষ্টি হয়েছিল ইত্যাদি বিষয়গুলো। এই ড্রেনেজ প্যাটার্নের পরে আমরা আমাদের সমগ্র ভারতবর্ষের যত নদী আছে সেই নদীগুলোকে দুটো ক্যাটাগরির মধ্যে ফেলবো। একটা ক্যাটাগরিকে বলবো আমরা হিমালয়ান রিভার্স, অর্থাৎ যে সমস্ত নদীগুলো হিমালয় থেকে অরিজিনেট হয়েছে তারা। আর একটা ক্যাটাগরি দেখব পেনিনসুলার রিভার, অর্থাৎ পেনিনসুলা পার্ট থেকে যেটা দেখতে পাবো আমরা সেটা। ওকে, এই ম্যাপটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। এইখানে যখন ছোট লাগছে, কিন্তু এটাকে যখন আমরা নোটের মধ্যে দেব তখন এটা বড় করে আমি দিয়ে দেব, যাতে ক্লিয়ারলি ভিজিবল হবে প্রত্যেকটা নদী কোথা থেকে অরিজিন হচ্ছে, কোথায় গিয়ে মিশছে, সমস্তটা তোমরা ম্যাপটাকে খুব ভালো দেখতে পাবে। কারণ এটাকে আমি যখন জুম করলে আরো বড় হয়ে যাবে, এর রেজলিউশনটা ঠিক আছে ছবিটা। আচ্ছা, তারপর আমরা লেকস দেখব অ্যান্ড ইটস টাইপস দেখব, যে ভারতবর্ষে কত প্রকারের লেকস আমরা দেখতে পাই এবং সেই লেকসগুলোর কয় প্রকারের লেকস আছে, কোথায় কোথায় আছে, এই বিষয়টা। তারপর গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে রোল অফ রিভার্স ইন দ্য ইকোনমি। ইকোনমিতে নদীর গুরুত্বটা কি, এই পার্টটা 6 নম্বর পার্টটা আমাদের আলোচনা হবে। যারা মেইনলি ডেসক্রিপটিভ মোডে যাদের লিখবে তাদের জন্য এখান থেকে বিশেষ করে এমসিকিউস কোয়েশ্চেন্স খুব কম তৈরি হয়। আর 7 নম্বর দেখবো রিভার পলিউশন, মানে 6 আর 7টা হচ্ছে ওই ডেসক্রিপটিভ প্যাটার্নের জন্য আলোচনা হবে। বাকি গুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন বিভিন্নভাবে আসে। ওকে, আমাদের ক্লাসের মধ্যে যে পার্টটা ডিসকাস হবে না, মনে রাখবে সেই পার্টটা কোথাও না কোথাও কোয়েশ্চেন ফর্মে আমাদের এমসিকিউ ফরম্যাটের মধ্যে আমরা পেয়ে যাব। ওকে, বেশ, তাহলে সবার শুরুতে আমি উত্তর ভারত আর দক্ষিণ ভারতের নদীগুলোকে একবার দেখাই। যখন আমি উত্তর ভারতের নদীগুলোর কথা বলি তখন সেই নদীগুলোকে আমরা বলি হচ্ছে হিমালয়ান রিভার্স। কি বলি আমরা? হিমালয়ান রিভার্স। এবার এই হিমালয়ান রিভার্সের মধ্যেও কিছু ব্যাপার আছে। উত্তর ভারতের নদী মানে সবটাই যে হিমালয়ান তা নয়। যেমন আমরা এখানে যদি নদীগুলোকে দেখি, বানাস, চম্বল, বেতোয়া, হ্যাঁ, সোন, এই সমস্ত নদীগুলো কিন্তু সবই এই যে সেন্ট্রাল হাইল্যান্ড, সেই সেন্ট্রাল হাইল্যান্ড থেকে অরিজিনেট হয়। অর্থাৎ অরিজিনেট হয়ে অ্যাজ আ ট্রিবিউটারি, হ্যাঁ, সে মূল নদীতে অর্থাৎ হিমালয়ান রিভার্সগুলোর সাথে মেশে এবং সেই নদীতে জল বৃদ্ধির কাজ করে, বা জলটাকে তারা সেই নদীতে গিয়ে ফেলে, ওকে, ড্রেন করে। সো এটা উত্তর ভারতের নদী আমরা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়ান, মানে দক্ষিণ ভারত, যেটাকে সাউথ ইন্ডিয়া বলতে পেনিনসুলার রিভার্সের কথা আমরা বলছি। তো দুটো ভাগ। এবার এই ক্যাটাগরিটাকে যদি ভাবো যে কিভাবে দাদা এই ক্যাটাগরিগুলোকে মনে রাখবো, তো দেখো এইখানে যতদূর তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইরকম জায়গা দিয়েই দেখবা যে একটা রেখা, কাল্পনিক রেখা পাস হয়েছে। সেই রেখাটাকে কি বলি আমরা? ট্রপিক অফ কর্কটক্রান্তি রেখা। হ্যাঁ, ট্রপিক অফ ক্যান্সার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আছি, হ্যাঁ ক্লাস শেষ করে কথা বলবো। আচ্ছা, ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে। সো ট্রপিক অফ ক্যান্সার,
তার উপরে যেগুলো আছে, উত্তর দিকে যেগুলো আছে সেগুলো হিমালয়ান রিভার্সের মধ্যে ক্যাটাগরাইজ হবে, আর দক্ষিণের গুলো পেনিনসুলার রিভার হবে। ব্যাস, এবার আসো আমরা আগে আলোচনাটা শুরু করি। ড্রেনেজ। নাও যখন আমরা ড্রেনেজ বলি তার মানে কি বুঝি? দ্য ফ্লো অফ ওয়াটার থ্রু ওয়েল ডিফাইন্ড চ্যানেলস, অর্থাৎ ওয়াটারের একটা ফ্লো একটা ওয়েল ডিফাইন্ড চ্যানেলসের মাধ্যমে ইজ নোন অ্যাজ ড্রেনেজ। ওকে, and the network of such channels is called drainage system। অর্থাৎ একটা গিয়ে আরেকটার সাথে মিশছে, আরেকটা এসে আরেকটার সাথে মিশছে, আরেকটা যার সাথে মিশছে সে গিয়ে দেখা গেল আবার অন্যজনের সাথে মিশছে, এইভাবে করে পুরো যে অববাহিকা, পুরো যে বেসিন, সেই বেসিনটাকে টোটালটাই ড্রেন করে নিয়ে যাচ্ছে। আর এই পুরো যে তন্ত্র, এই তন্ত্রকেই আমরা বলি হচ্ছে নদীতন্ত্র বা ড্রেনেজ সিস্টেম। ওকে, ড্রেনেজ প্যাটার্নের কথা যদি বলো, ইট রেফার্স টু দ্য সিস্টেম অফ ফ্লো অফ সারফেস ওয়াটার মেইনলি থ্রু দ্য ফর্মস অফ রিভার্স অ্যান্ড বেসিনস। অর্থাৎ যে সারফেস ওয়াটারটা যেটা থাকে মেইনলি সেটা নদীর মাধ্যমে তার অববাহিকা জুড়ে প্রবাহিত হয়। কেমন এই দৃশ্যটা আমরা অনুভব করি কখন? যখন ঘোর বর্ষা হয় তখন। এই যে যে এমন সময় যাদের গ্রামের দিকে বাড়ি, যাদের গ্রামে নদী আছে, তারা খুব ভালোভাবেই বুঝবে যে নদী ঘাটে যখন স্নান করতে যাবে তখন দেখবে যে একটা নদীতে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গা থেকে জল এসে নদীটাতে পড়ছে। The drainage system depends upon factors such as slope of land, geological structure, amount of volume of water and velocity of water। একদমই তাই, ড্রেনেজ সিস্টেম ডিপেন্ড করে মেইনলি স্লোপ অফ ল্যান্ডের উপরে। যেমন আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম নদী কোন দিকে প্রবাহিত হয়? পূর্ব দিকে না পশ্চিম দিকে? পূর্ব দিকে প্রবাহিত হয়। তাহলে ঘটনাটা এমন কেন হলো? এই যে এইটা আমাদের ভারত ভূমি যদি হয়ে থাকে, তাহলে ভারতের এটা পশ্চিম পাশ, এটা ভারতের পূর্ব পাশ, তাহলে ঢালু কোন পাশটা বলতে পারো? পূর্ব পাশ ঢালু। পূর্ব পাশটা ঢালু, পশ্চিম পাশটা উঁচু। পশ্চিম পাশটা, পশ্চিম পাশটা ভারতের উঁচু আর এই পাশটা নিচু, যার কারণে ম্যাক্সিমাম রিভার্স গুলো সেগুলো বে অফ বেঙ্গলে এসে ড্রেন হয়ে যায়, বে অফ বেঙ্গলে। ওকে, তাছাড়া কিছু কিছু নদী আছে যেমন নর্মদা, লুনি, সবরমতী, তাপ্তি, এই সমস্ত নদীগুলো গিয়ে কোথায় ড্রেন হয় না? অ্যারাবিয়ান সিতে গিয়ে ড্রেন হয়। এমনটা কেন? এই যে যে নদীগুলো অর্থাৎ পশ্চিম বাহিনী নদী যেগুলো আছে, এই পশ্চিম বাহিনী নদীগুলি তারা ড্রেন হয় আরব সাগরে। এটা কিন্তু তারা রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়। এখন কথা হলো রিফট ভ্যালি মানে কি দাদা? রিফট ভ্যালি মানে ধরো এরকম একটা ভারতের ভূভাগ, ঠিক যখন নদী সৃষ্টি হয়েছে তখনের কথা বলছি। এই জায়গায় আছে অমরকণ্টক, ঠিক আছে, এরকম একটা পজিশনে আছে কি অমরকণ্টক। সেই অমরকণ্টক থেকে জলের একটা রাশি সৃষ্টি হয়েছে, ঠিক আছে। সেই জলের রাশি এদিকেও প্রবাহিত হতে পারত, এদিকেও প্রবাহিত হতে পারত, এদিকেও প্রবাহিত হতে পারত, কিন্তু সেটা কোনো দিকে প্রবাহিত না হয়ে সে পশ্চিম দিকে প্রবাহিত হতে শুরু করলো। কেন? কারণ এই যে যে সেন্ট্রাল হাইল্যান্ডে অবস্থান করছে ছোটনাগপুর মালভূমির যে পার্ট, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্ট্রাল হাইল্যান্ডের যে ভূমিরূপ মাটি, মানে সেটা খুবই রকি আর কি, পাথর যুক্ত মাটি, যার কারণে এই নদীগুলো অন্য কোনো দিকে যেতে পারেনি। এই পাথুরে জমির মধ্য দিয়ে পশ্চিম দিক বরাবর একটা খাঁজ ছিল, খাঁজ, আর সেই খাঁজের ওপরে ভেতরে নরম ধরনের মাটি ছিল, যেটাকে আমরা বলি ডিপোজিশন। ওকে, সেই ডিপোজিশন গুলোকে ক্ষয় করতে করতে সেই নদীটা পশ্চিমে বয়ে এসছে। তার মানে ধরে নাও পূর্বে কোনো একটা জায়গায় একটা খাল কাটা ছিল, সময়ের সাথে সাথে সেই নোংরা আবর্জনা পড়ে খালটা বন্ধ হয়েছে, আর যখনই জলের অনেক প্রেসার এসেছে তখন সেই খাল বরাবরই জলটা যেতে শুরু করেছে, নদী ক্রিয়েট হয়েছে। তো নর্মদা নদীটাকে এইভাবে মনে রাখা যেতে পারে, বুঝতে পারছো? তার মানে ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদীগুলো যে কোনো না কোনো রিফট ভ্যালির মাধ্যমে প্রবাহিত হয়েছে, আর ভারতবর্ষের পূর্ব বাহিনী নদী যেগুলো আছে সেগুলো তোমার সাবসিকুয়েন্ট, কনসিকুয়েন্ট, অ্যান্টিসিডেন্ট বিভিন্ন পদ্ধতি বা প্যাটার্নের মাধ্যমে প্রবাহিত হয়েছে। আজকের ক্লাসে ওই বিষয়গুলোকে আমরা আলোচনা করব, ঠিক আছে। অর্থাৎ আজকের ক্লাসে মেইনলি আমরা ড্রেনেজ সিস্টেমের যেটা আর কি বেসিক্স, অর্থাৎ যেখান থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেরকম তৈরি হয় না, বাকি এটা আমাদের জানা দরকার। কেন? কারণ তাহলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে প্রত্যেকের। ওকে, আমি এখানে প্রত্যেকটাকে লাইন বাই লাইন পড়ছি এই কারণে যে গতদিন বললে যে ইংরেজিটা পড়তে অসুবিধা হয়, তাই আমি লাইন বাই লাইন পড়ে বাংলা মানেটা বলে দেওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার হলো? বেশ,
তাহলে এবার আসো আমরা এখানে আলোচনা করি। আমরা ভারতের নদীকে দুটো ভাগে ভাগ করছি, একটাকে বলছি হিমালয়ান রিভার্স আর একটাকে বলছি পেনিনসুলার রিভার্স। ওকে, সো ক্রাইটেরিয়াগুলো কি আছে না, ক্রাইটেরিয়াগুলো 1 নম্বর তো ভাগ করেছি প্লেস অফ অরিজিন হিসাবে, অর্থাৎ হিমালয়ান রিভার্স যে নদীগুলো সৃষ্টি হয়েছে হিমালয় মাউন্টেন থেকে, আর যে হিমালয়ান মাউন্টেন সারা বছরই বরফে ঢাকা থাকে, বরফে আবৃত থাকে, তাই তার জলের প্রবাহ কখনোই কমবে না। তাই হিমালয়ান রিভার্সগুলোকে আমরা বলতে পারি যে পেরিনিয়াল রিভার বলতে পারি। পেরিনিয়াল রিভার মিন্স যেখানে সারা বছর জল থাকবে। আর পেনিনসুলার রিভারগুলো কিসের উপরে ভিত্তি করে হয় না, পেনিনসুলার রিভারগুলো, হ্যালো, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আর পেনিনসুলার রিভারগুলো যেহেতু কোনো গ্লেসিয়ার নেই, জাস্ট অভিস্রবণের ফলে কিছুটা জল তৈরি হয়, তাছাড়া বর্ষা বৃষ্টি এই সমস্ত, এই জন্য পেনিনসুলার রিভার যেগুলো আছে সেগুলো সেন্ট্রাল হাইল্যান্ড থেকে বা পেনিনসুলার প্লেটু থেকে সৃষ্টি হয়েছে, তারা তারা সিজনাল রিভার হবে। 2, বেসিন সাইজ। এবার ঘটনা হচ্ছে যে দেখো হিমালয়ান রিভার্সগুলো শুধু সেই উত্তরের হিমালয় থেকে সৃষ্টি হয়েছে, এবং যখনই পর্বত শেষ হলো, হিমালয় পর্বত শেষ হওয়ার পরে একটা বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে নর্দার্ন প্লেনস, হ্যাঁ, মানে উত্তরের সমভূমি। যখনই নদীগুলো পর্বত থেকে সমভূমিতে নামলো, তখনই সেই নদীর বিভিন্নভাবে কি হলো, গতিবেগ কমে গেল। আর গতিবেগ কমে যাওয়ার জন্য সেডিমেন্ট বেস জমতে শুরু করলো, যার ফলে জলরাশি যখন বেশি মাত্রায় আসলো, তখন সেই নদীগুলো বিভিন্নভাবে বিভাজিত হয়ে গেল। অর্থাৎ হিমালয়ান রিভার্সগুলোর শাখা প্রশাখা অনেক দেখতে পাবে কম্পারিজন টু পেনিনসুলার রিভার্স। অর্থাৎ পেনিনসুলার রিভার্সগুলোর বেশি শাখা প্রশাখা নেই, কিন্তু হিমালয়ান রিভার্সগুলো যখন তুমি দেখবে সেগুলো অনেক বড় বড় নদী হবে এবং তার শাখা প্রশাখাও অনেক দেখতে পাবে। তাই দিজ রিভার্স হ্যাভ ভেরি লার্জ বেসিন অ্যান্ড কেচমেন্টস এরিয়াস, অর্থাৎ কেচমেন্ট এরিয়া মিন্স অর্থাৎ এই নদীগুলো যে সমস্ত জায়গাগুলোকে ধৌত করছে বা জলসিঞ্চন করছে, সেই এরিয়াটাও অনেক বড় এবং এর বেসিনটাও অনেক বড়। আর যদি পেনিনসুলার রিভার দেখো, সেখানে স্মল বেসিনস দেখতে পাবে, ছোট ছোট বেসিন দেখতে পাবে, কেচমেন্ট এরিয়াও ছোট দেখতে পাবে। এবার টাইপস অফ ড্রেনেজ যদি বলো, তাহলে নদীর প্রকার কি, কোন ধরনের নদী এখানে দেখবে। হিমালয়ান রিভারগুলোকে তুমি অ্যান্টিসিডেন্ট বা কনসিকুয়েন্ট লিডিং টু ডেনড্রাইটিক প্যাটার্নের দেখতে পাবে। অর্থাৎ আমরা যদি হিমালয়ান রিভার্সের মধ্যে ভারতে মুখ্যত যে নদীটি আমাদের মাথায় আসে সেটা কি, গঙ্গা। তাহলে গঙ্গা নদীর যে ড্রেনেজ প্যাটার্ন সেটাকে আমরা ডেনড্রাইটিক প্যাটার্ন বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্টিসিডেন্ট বা কনসিকুয়েন্ট এই বিষয়টা কি আমরা একটু বাদে সেগুলো পড়তে চলেছি। আর পেনিনসুলার রিভারগুলো হচ্ছে সুপার ইম্পোজড, হ্যাঁ, রিজুভিনেটেড রেজাল্টিং ইন টেরাইলস, ওকে, ট্রেলিস, ওকে, ট্রেলিস, রেডিয়াল, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নস। ওকে, এই জায়গাটা একটা জিনিস বোঝো যে সুপার ইম্পোজড এই বিষয়টা কি। সুপার ইম্পোজড মানে আমি যেটা বলেছিলাম ওই কথাটাই, অর্থাৎ ধরো একটা নালা বা একটা খাদ বা একটা খাল ছিল, তো দীর্ঘদিন ধরে সেই খালে নোংরা আবর্জনা পড়তে পড়তে সেটা ভরে গেছে, অথচ জলের যখন তোড় আসবে তখন ওই জল কিন্তু ওই যে যে নোংরা আবর্জনাগুলো ওটা তো সবে মাত্র পড়েছে, তো ওটাকেই কাটতে কাটতে বেরিয়ে যাবে। সো এই ধরনের নদী পেনিনসুলার রিভার্সে দেখতে পাই। আর যদি ভ্যালিজের কথা বলো, উপত্যকার কথা বলো, তাহলে দেখবে যে হিমালয়ান যে রিভার্সগুলো তার ভি শেপড ভ্যালি দেখতে পাওয়া যায়। কেন? কারণ অ্যান্টিসিডেন্ট রিভার যতগুলোই আছে, অ্যান্টিসিডেন্ট রিভারগুলো তার তলদেশটাকে ক্ষয় সাধন করেছে। ওকে, তলদেশটাকে ক্ষয় সাধন করে এই নদীগুলো, হ্যাঁ হ্যালো, না না আমি ক্লাসে আছি, হ্যাঁ শেষ করে ফোন করি, হ্যাঁ হ্যাঁ, ওকে। আর যখন পেনিনসুলার রিভার দেখবে, দিস ফ্লো ইন কম্পারেটিভলি শ্যালো ভ্যালিজ, দিস আর মোর অর লেস গ্রেডেড ভ্যালিজ। ওকে, দ্যাট ইজ দ্য রিভার্স লিটিল এরোশনাল অ্যাক্টিভিটিস টু পারফর্ম। ঘটনাটা কি, হিমালয়ান রিভার্স সেটা নর্দার্ন প্লেন্সের মধ্যে যখন প্রকৃত হচ্ছে, তখন সে আর আর সব থেকে বড় কথা হচ্ছে, আচ্ছা আমি যদি মাটির কথা বলি, হ্যাঁ, আমাদের উত্তর ভারতের মাটিটা না নরম, আর দক্ষিণ ভারতের মাটিটা হচ্ছে শক্ত। কেন? কারণ উত্তর ভারতের মাটিগুলো
সবেমাত্র তৈরি হয়েছে। ওই হিমালয় পর্বত থেকে ক্ষয়কাজের ফলে সেই পাথরখণ্ডগুলো, শিলাখণ্ডগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে নতুন নতুন মাটি, অ্যালুভিয়াল সয়েলস দিয়ে তৈরি হয়েছে। আর দক্ষিণ ভারতের মাটিগুলো হচ্ছে রকি, পাথরযুক্ত। তো যার কারণে হিমালয়ান রিভার্সগুলো যখনই প্রবাহিত হয়েছে তখন সে একেবারে নিচেটাকে ক্ষয় করে ফেলেছে, যার জন্য ভি শেপ হয়ে গেছে। আর দক্ষিণ ভারতের নদীগুলো নিচেকে ক্ষয় করতে পারেনি, যার কারণে দক্ষিণ ভারতের নদীগুলোর গভীরতা কম। বুঝতে পারছো কথাটা কি? যেমন উত্তর ভারতের নদীগুলোতে আমি চাইলে সেই নদীগুলোর মধ্যে আমি জাহাজ টাহাজ বড় বড় কিছু ঢুকিয়ে দিতে পারবো, সেখান দিয়ে যেতে পারবে। কিন্তু সাউথ ইন্ডিয়ান রিভার্স গুলোতে ওটা নয়, শ্যালো ভ্যালিজ তৈরি হয়েছে সেখানে। ওকে, লেস গ্রেডেড ভ্যালিজ তৈরি হয়েছে। কেন? কারণ নিচে যে মাটিটা, নদীর নিচের তলদেশে যে মাটি, সেখানে মাটি নেই, পাথর আছে, আর সেই পাথরগুলোকে জল কাটতে পারে না। ওয়াটার ফ্লো যদি বলো, দেখো হিমালয়াস রিভার গুলো বলছিলাম পেরিনিয়াল রিভার, অর্থাৎ সারা বছর জল থাকে সেখানে। হ্যাঁ, কারণ রিসিভ ওয়াটার ফ্রম গ্লেশিয়ার অ্যান্ড রেইনফল, গ্লেশিয়ারও আছে, সাথে সাথে রেইনফলও আছে। আর পেনিনসুলার রিভার গুলো সিজনাল হয়, হ্যাঁ, ডিপেন্ড অন মনসুন রেইনফল, অর্থাৎ বর্ষার জলে পুষ্ট থাকে। আর স্টেজের কথা যদি বলো, দিস রিভার্স ফ্লো অ্যাক্রস দ্য ইয়াং ফোল্ড মাউন্টেন্স অ্যান্ড আর স্টিল ইন ইউথফুল স্টেজ। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। অর্থাৎ কি, হিমালয়ান রিভার্স গুলোকে যদি বলো যে দাদা এই নদীগুলোর বয়স কত, তাহলে ভূমিরূপ হিসাবে বলতে হবে, টপোগ্রাফিক্যালি এটা বলতে হবে যে এই নদীগুলো খুবই বাচ্চা নদী। হ্যাঁ, মানে সবেমাত্র জন্মগ্রহণ করেছে এরকম নদী, অর্থাৎ ইউথফুল স্টেজে এরা রয়েছে। আর এটা যদি পেনিনসুলার রিভারের কথা বলো, তাহলে বলবা পেনিনসুলার রিভারগুলো অনেক বেশি পুরনো, ওল্ডেস্ট। হ্যাঁ, কারণ এরা দীর্ঘদিন ধরে এই ভূমিতে রয়েছে। আর মিয়ান্ডার্সের কথা যদি বলো, তাহলে তুমি দেখবে যে হিমালয়ান রিভার্স তারা প্রচুর পরিমাণে মিয়ান্ডার্স তৈরি করতে পারে, কিন্তু পেনিনসুলার রিভার তারা মিয়ান্ডার তৈরি করে না। কেন করে না? দেখো, হিমালয়ান রিভার অনেক লম্বা হয়, অনেক দীর্ঘ পথ যাত্রা করতে হয়। সেই কারণে হিমালয়ান রিভার্সের, ওই যে বললাম যে আমি যদি হিমালয়ান রিভার্সের কথা বলি, তো টোটাল লেন্থ প্রায় 2900 কিলোমিটার হবে। মানে অ্যাপ্রক্সিমেট একটা গড় যদি আমি টোটাল বলতে চাই, 2900 কিলোমিটার হবে। আর সেক্ষেত্রে পেনিনসুলার রিভার খুবই কম, অল্প জায়গাতে তারা প্রবাহিত হয়েছে, মানে লেন্থটা খুব কম হবে আর কি, এটা বলতে চাইছি। কম কম লেন্থ হবে, আর কম কম লেন্থ হওয়ার ফলে জলের তোড়টাও বেশি থাকবে। বুঝতে পারছো, জলের স্পিডটা অনেক বেশি থাকবে। আর হিমালয়ান রিভার্সের জলের স্পিড কম থাকবে, আর জলের স্পিড কম থাকার কারণে না মিয়ান্ডার্স ফর্ম হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। নাও মিয়ান্ডার্স কি? মিয়ান্ডার্স মানে আঁকা বাঁকা পথে চলা। ওকে, নদী যেমন সোজা স্ট্রেইট চলে না, হ্যাঁ, আঁকা বাঁকা পথে চলে, তো হিমালয়ান রিভার্স গুলো আঁকা বাঁকা পথে চলতে থাকে। আর অথচ যদি পেনিনসুলার রিভার দেখো, সেগুলো আঁকা বাঁকা খুবই কম, একদম স্ট্রেইট তারা রান করে। আর ডেল্টা ফরমেশন এন্ড এস্টুয়ারিজ, সব থেকে বড় বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে, হিমালয়ান রিভার তার মোহনাতে গিয়ে ডেল্টা ফর্ম করে, কিন্তু পেনিনসুলার রিভার আর ডেল্টা ফর্ম করতে পারে না। ওকে, পেনিনসুলার রিভার গুলো কি তৈরি করে? এস্টুয়ারি তৈরি করে, এস্টুয়ারি। ওকে, এবার ঘটনা হচ্ছে কি দাদা, সকল পেনিনসুলার রিভার কি এস্টুয়ারি তৈরি করে? না। তিনটি নদীর নাম মনে রাখবে, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী। এই কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এরা পেনিনসুলার রিভার হলেও এরা ড্রেন হয় কোথায় বলো? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে। তাহলে বঙ্গোপসাগরে যখনই ড্রেন হয়, তাই এরা কিন্তু এস্টুয়ারি তৈরি করে ফেলে। আর নর্মদা, তাপ্তি এরা তো সরি ডেল্টা তৈরি করে ফেলে, আর নর্মদা, তাপ্তি এরা তৈরি করে এস্টুয়ারি। মানে টোটাল এস্টুয়ারি বাংলা হচ্ছে খাঁড়ি। এস্টুয়ারি টোটাল বাংলাটা কি? খাঁড়ি। আর ডেল্টা মানে বদ্বীপ। ওকে, অর্থাৎ অনেক দূর থেকে একটা নদী বয়ে আসছে, আর সে তার সমগ্র যাত্রাপথে তার সাথে প্রচুর পরিমাণে পলি, বালি, মাটি বয়ে নিয়ে এসছে। যখনই মোহনাতে আসলো, অর্থাৎ সমুদ্রে যখন মেশার সময় হলো, তখন সেই জায়গাতে স্পিড কমে যায়। আর স্পিড কমে গেলেই সেই পলি বালিগুলো সেখানে সঞ্চয় হতে থাকে, যার ফলে ফিঙ্গার লাইক প্রজেকশনে রিভারগুলো বেরিয়ে যেতে থাকে। ধরো এরকম একটা বড় নদী বয়ে আসছে, এসে এখানে গতি কমে গেল, এখানে গতি কমলেই এখানে সেডিমেন্ট গুলো জমতে থাকবে। আর যখন এখানে সেডিমেন্ট গুলো জমতে থাকবে, এই জলটা তো আর কমছে না, জলটা তো একই আছে, গতি কমে গেছে। তখন এই জলগুলো বিভিন্ন জায়গা দিয়ে এরকম এরকম করে এটা বেরিয়ে যেতে থাকবে নদী হয়ে। তার মানে কি, দেখতে এটা ফিঙ্গার লাইক প্রজেকশন লাগছে না? আঙ্গুলের মতন, মানুষের হাতের আঙ্গুল যেরকম দেখতে হয়,
সেরকম হয়। আঙুলের যে তালুটা দেখতে পাচ্ছ, ওই তালুটা হচ্ছে বদ্বীপ তৈরি হয়, আর বাকি তার পাশ দিয়ে নদীগুলো বেরিয়ে যায়। তাহলে হিমালয়ান রিভার্সগুলোর সম্ভাবনা থাকে ডেল্টা তৈরি করার, বাট পেনিনসুলার রিভার্সগুলো ডেল্টা তৈরি করে না। তার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম বললাম, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী। এরা পেনিনসুলার রিভার হলেও যেহেতু এরা বে অফ বেঙ্গলে ড্রেন হচ্ছে, সেহেতু এরা ডেল্টা তৈরি করে। ওকে, আচ্ছা, এই হলো ওভারঅল হিমালয়ান রিভার্স আর পেনিনসুলার রিভার্সের দুই ধরনের মানে ডিস্টিংশন। ওকে, নাও এবার আমরা আলোচনা করি টাইপস অফ ড্রেনেজ প্যাটার্নস। যে কোনো নদী প্রবাহিত হলে তার টাইপটাকে আমরা ব্রডলি দুটো টাইপে ক্লাসিফাই করেছি। একটা হচ্ছে ডিসকর্ড্যান্ট ড্রেনেজ প্যাটার্ন, আর একটা হচ্ছে কনকর্ড্যান্ট ড্রেনেজ প্যাটার্ন। ওকে, এখানে দেখতেই পাচ্ছ ডিসকর্ড্যান্ট ড্রেনেজ প্যাটার্ন আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে সুপার ইম্পোজড আর একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর একটা কনকর্ডেন্ট ড্রেনেজ সিস্টেম চার প্রকারের আছে, কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, তারপর রিসিকুয়েন্ট, তারপর অবসিকুয়েন্ট, এই চার প্রকারের আছে। ঠিক, আমাদের এগুলো আমি আবার বলছি, এগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে না, শুধু জিজ্ঞেস করবে গঙ্গা নদীর প্যাটার্নটা কি এরকম। ওকে, বাকি এদেরকে তবু আমাদের জানতে হবে একটু। দেখো, ডিসকর্ড্যান্ট ড্রেনেজের কথা যদি বলো, তাহলে আমি লাইন বাই লাইন পড়ছি। A pattern of drainage that bears no relation to the structure of the underlying rock, অর্থাৎ ডিসকর্ড্যান্ট ড্রেনেজ সিস্টেম বা ডিসকর্ড্যান্ট ড্রেনেজ প্যাটার্ন যে সমস্ত নদীর থাকবে, সেই সমস্ত নদীর নিচে মানে নদী তলে কোন ধরনের কি মাটি আছে না রক আছে, এর সাথে তার কোনো রিলেশন নেই। হ্যাঁ, কেন নেই? দিস মে বি বিকজ, এটা হতে পারে তার কারণ দুটো কারণ বলা হয়েছে। কি? এক নাম্বার, the drainage pattern developed on rock strata that have since been removed by erosion. Okay, a process known as superimposition. The drainage pattern thus developed is called superimposed drainage or epigenetic or superinduced drainage. এর এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে দামোদর, সুবর্ণরেখা, চম্বল, বানাস and the rivers flowing at the Reva Plateau, rivers of eastern USA and southern France. অর্থাৎ এই সমস্ত বিশ্বের কথা বলা হলো, যে ইস্টার্ন ইউএসএ তে যে নদীগুলো দেখা যায় তারাও এই ডিসকর্ড্যান্ট ড্রেনেজ প্যাটার্নে চলে, বা ফ্রান্সের সাউদার্ন পার্টে যে সমস্ত নদীগুলো দেখা যায় সেগুলো। এখানে তাহলে কি বলা হলো? এখানে বলা হলো যে দিস ড্রেনেজ প্যাটার্ন ডেভেলপড অন রক স্ট্রাটা দ্যাট হ্যাভ সিন্স বিন রিমুভড বাই ইরোশন। অর্থাৎ এটা নদী যখন সৃষ্টি হচ্ছে সেই শুরুর দিনে এই এরোশন ক্ষয়ের ফলে এটা সৃষ্টি হয়ে গেছে। ওকে, এই প্রসেসটাকে বলা হয় সুপার ইম্পোজিশন। তার মানে আগে ভাগেই একটা রিফট, একটা খাল ছিল, সেইটা বিভিন্নভাবে ডিপোজিশন সেখানে হয়েছে, আর যখনই জলরাশি এসেছে সেই ডিপোজিশন গুলোকে ওয়ান টাইম এরোশনের ফলে সরিয়ে নিয়ে গেছে। ওকে, বাকি অর্থাৎ যে রক স্ট্রাটা এই জায়গাটাতেই এর কাজ হয়ে গেছে, সুপার ইম্পোজিশন হয়েছে। সেটা হচ্ছে ডিসকর্ড্যান্ট ড্রেনেজ প্যাটার্নের একটা মানে কারণ এটা হতে পারে। এক্সাম্পল হিসেবে কি বলা হলো? দামোদর, সুবর্ণরেখা, চম্বল, বানাস। তাহলে আমায় একবার বলো তো দেখি, দামোদর, সুবর্ণরেখা, চম্বল, বানাস এগুলো কোন জায়গাকার নদী? এদিকে এই সমস্ত নদী কি সেন্ট্রাল হাইল্যান্ড থেকে হয়নি? এদের সবকটা নদী সেন্ট্রাল হাইল্যান্ড থেকে অরিজিনেট হয়েছে। আচ্ছা, এবার আসি 2 নম্বর কজ। দ্য ড্রেনেজ প্যাটার্ন ওয়াজ অলরেডি প্রেজেন্ট। আবার ভালো করে শোনো, দ্য ড্রেনেজ প্যাটার্ন অর্থাৎ এই যে সমস্ত নদীগুলো দামোদর, সুবর্ণরেখা, চম্বল, বানাস, এই নদীগুলো যে প্রবাহিত হচ্ছে এর ড্রেনেজ প্যাটার্ন অলরেডি প্রেজেন্ট। কবে? বিফোর আ পিরিয়ড অফ আপলিফট অন ফোল্ডিং দ্যাট ফর্মড দ্য প্রেজেন্ট স্ট্রাকচার। ওকে, অর্থাৎ আজকের দিনে আমরা যে রূপটা ভারতবর্ষের দেখছি মহাকাশ থেকে, সেই রূপটা তৈরি হবার আগে থেকেই এই প্যাটার্নটা নদীর এই খালগুলো ছিল। অ্যাজ দ্য আপলিফট টুক প্লেস, যখন আপলিফট হলো, হ্যাঁ মানে ভূমিরূপের এই যে হিমালয় পর্বত সৃষ্টির সময় যে কন্টিনেন্টাল প্লেটসের সংঘর্ষ যখন হলো, the rivers were able to cut down at approximately the same rate and so maintain their courses. এবং যখনই ভূতলে কোনো প্রকার উপর নিচ হয়েছে, তখন তারা তাদের কোর্সটাকে বদলায়নি, বরং তারা তাদের স্বপথে নিজেদের পথে এরোশনের ফলে তাদের নিজেদের কোর্সটাকে বজায় রেখেছে। দিস প্রসেস ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মিন্স আগে থেকেই যা ছিল। ওকে, হ্যালো,
আরে হ্যাঁ রে, তোদের বাড়িতে তো আমি কাউকে পেলাম না, বন্ধ ছিল। নিয়ে যা। হ্যাঁ, তো এই ড্রেনেজ সিস্টেমগুলোকে কি বলা হচ্ছে এই জন্য? কোথায় ছিল বাবা? হ্যাঁ, দিস প্রসেস ইজ কল্ড অ্যান্টিসিডেন্টস। ওকে, অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম দাস ডেভেলপড ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ। ডব্লিউবিসিএস একবার প্রশ্ন এসেছিল যে গঙ্গা নদী কোন প্যাটার্নের নদী বা গঙ্গা নদীর প্যাটার্নটা কি, সেখানে অ্যান্টিসিডেন্টও কিন্তু অপশানে ছিল, এবং ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অ্যান্টিসিডেন্ট উত্তর করেছিল, আমাকে বলেছিল, তখন আমি অফলাইনে পড়াই। তাহলে বুঝতে পারছো যে গঙ্গা নদী অ্যান্টিসিডেন্ট ড্রেনেজের পার্ট নয়। মেনি অফ দ্য হিমালয়ান রিভার্স হ্যাভ অ্যান্টিসিডেন্ট অরিজিন। যদিও অনেকগুলো, কারণ কেন পার্ট নয়, কারণ দেখো গঙ্গা নদীটা হচ্ছে ডেনড্রাইটিক প্যাটার্নে ফলো করে, আর ডেনড্রাইটিক প্যাটার্নে ফলো করে সেটা কোন জায়গায় পড়বো আমরা একটু পরে দেখছি। ওকে, মেনি অফ দ্য হিমালয়ান রিভার্স হ্যাভ অ্যান্টিসিডেন্ট অরিজিন। আমাদের হিমালয় পর্বত থেকেও বয়ে আসা যে নদীগুলো আছে তাদের মধ্যে অনেকেই এই অ্যান্টিসিডেন্ট রিভার হতে পারে, অ্যান্ড দ্যাট ইজ দিস রিভার্স এক্সিস্টেড ইভেন বিফোর দ্য হিমালয়ান রেঞ্জেস। কি বললো? These rivers existed even before the Himalayan ranges were uplifted, অর্থাৎ হিমালয় পর্বত তৈরি হবার আগে থেকেই এই নদীগুলো ছিল। এই নদীগুলোর মধ্যে কারা কারা পড়বে? ইন্দাস, সতলুজ, অলকানন্দা, ব্রহ্মপুত্র। হ্যাঁ, গন্ডক, কোশি, ব্রহ্মপুত্র, এই সমস্ত নদীগুলো। এখন তোমরা বলবে দাদা এখানে তো অলকানন্দার নাম আছে। হ্যাঁ, অলকানন্দার নাম থাকলে হচ্ছে না তো, হ্যাঁ, ব্রহ্মপুত্রের নাম থাকলে হচ্ছে না তো। আমরা যেটাকে গঙ্গা বলছি, গঙ্গা কোত্থেকে বলবো? দেবপ্রয়াগ থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত যেটা আছে এটাকে আমরা গঙ্গা বলবো, তাই কি? আমি কি এটা সঠিক বললাম? না, দেবপ্রয়াগ থেকে ফারাক্কা পর্যন্ত যে নদীটা আছে সেইটাকে বলবো গঙ্গা। ওকে, আরেকবার বলো দেখি কি বললাম? দেবপ্রয়াগ দেবপ্রয়াগ থেকে থেকে শুরু করে ফারাক্কা ফারাক্কা পর্যন্ত। পর্যন্ত হচ্ছে গঙ্গা, আর ফারাক্কা থেকে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে যেটা চলে আসলো এসে বে অফ বেঙ্গলে ড্রেন হলো, ভাগীরথী হুগলি। সেটাকে আমরা ভাগীরথী বলবো হুগলি। ভাগীরথী নদী। অর্থাৎ যেটাকে আমরা কি বলি, মানে আমাদের যে গঙ্গা, মানে পরবর্তীতে হুগলি। পশ্চিমবঙ্গের যে গঙ্গা, এই পশ্চিমবঙ্গের গঙ্গা কোথায় গিয়ে ড্রেন হয়েছে? সাগর দ্বীপে গিয়ে। কোথায় গিয়ে? সাগর দ্বীপে। সাগর দ্বীপে গিয়ে। আর গঙ্গাসাগর। ফারাক্কা থেকে, হ্যাঁ, ফারাক্কা থেকে যেটা চলে গেল কোথায়? ফারাক্কা থেকে পদ্মা। যেটা বাংলাদেশে ঢুকে গেল, তখন সেটাকে বলা হলো পদ্মা। ঠিক আছে, দেখো বাংলাদেশের বাংলাদেশের নদী সিস্টেমটাকে দেখো। মনে করো যে এটা বাংলাদেশ, ঠিক? বাংলাদেশে এইখান থেকে ঢুকছে হলো গঙ্গা নদী, ফারাক্কা, এটা গঙ্গা নদী ঢোকার সাথে সাথে তার নাম হয়ে গেল কি? পদ্মা। আর ব্রহ্মপুত্র নদী এখান থেকে ঢুকছে, ব্রহ্মপুত্র নদী এখানে ঢোকার সাথে সাথে তার নাম হয়ে গেল যমুনা। ওকে, গঙ্গা নাম হয়ে গেল পদ্মা, ব্রহ্মপুত্রের নাম হয়ে গেল যমুনা, আর এই পদ্মা যমুনা মিলে একটাই নদী তৈরি হয়ে গেল, সেটাকে বলা হয় মেঘনা। মেঘনা। তাহলে পদ্মা, যমুনা, মেঘনা। তাহলে ভারতের গঙ্গা বাংলাদেশে গিয়ে হয়ে গেল পদ্মা, ভারতের ব্রহ্মপুত্র বুড়হালুই সে হয়ে গেল যমুনা। যমুনা। আর পদ্মা আর যমুনার দুটো মিলিত ধারা যেটা বে অফ মেঘনা। বেঙ্গলে গিয়ে ড্রেন হচ্ছে, সেটার নাম হয়ে গেল মেঘনা। এটা গেল বাংলাদেশের কথা। গেল। এরা এই নামটা কবে দিয়েছিল দাদা? মানে আগে যখন ইন্ডিয়া আর বাংলাদেশ একসাথে ছিল তখন তো ওরা জানতো যে যমুনা নামে অলরেডি একটা নদী আছে, ওরা তাহলে এই ব্রহ্মপুত্রের নাম যমুনা কেন দিতে গেছিল? দেখো বাঙালিরা, আমি বলি বাঙালিরা ওই দিল্লিতে যে যমুনাটা আছে, হ্যাঁ, ওই যমুনার কথাটা বাঙালিরা অন্তত যতদিন না বৃন্দাবন আবিষ্কার হয়েছে ততদিন জানতো না। আচ্ছা, খুব ভালো প্রশ্ন বলছো, আমি একটু আলোচনা করবো এই বিষয়ে। হ্যাঁ দাদা। দেখো হ্যাঁ। বাঙালিরা ব্রহ্মপুত্রের এই নদীটাকেই যমুনা নামে জানতো বাঙালিরা, ঠিক আছে? পাল যুগের যে রিটেন গুলো যখন পড়বে তোমরা, পাল যুগের ঐতিহাসিকদের মতে এটা যমুনা নদী ছিল, এটা পদ্মাই ছিল। ওকে, বাংলাদেশে কেউ কোনোদিন গঙ্গাকে গঙ্গা বলেনি। ওকে, পদ্মা আর এই দুটোকে মেঘনা। এটা এটা বাঙালিদের প্রাচীন যে সাহিত্য গ্রন্থ সেখানে এটা পাবে। এখন কথা হলো দিল্লির যমুনাটা তাহলে কি হলো দাদা? দেখো যমুনেত্রী থেকে যে যমুনাটা সৃষ্টি হয়েছে, ওই যমুনাটাকে যে যমুনা বলে বাঙালিরা বুঝেছে কবে? দেখো নর্থ ইন্ডিয়ান পিপলরা কিন্তু জানতো এটা যমুনা, কিন্তু জানতো বলতে কি, নর্থ ইন্ডিয়ানরা জানার পেছনেও কাহিনী আছে। 1400 খ্রিস্টাব্দ নাগাদ যখন মহাপ্রভুর জন্ম হলো, হ্যাঁ, মানে আজকের দিনে যেটাকে আমরা বৃন্দাবন বলছি, যেখানে বৃন্দাবন ধাম অর্থাৎ শ্রী রাধিকা এবং ভগবান শ্রীকৃষ্ণ যেখানে লীলা করে গেছেন,
এই জায়গাটা না আগে একেবারেই গুপ্ত ছিল। এখন কথা হলো কেন গুপ্ত ছিল দাদা, এটা নর্থ ইন্ডিয়ান পিপল কেউ জানতোই না, যার কারণে উত্তর ভারত সহ সমগ্র দক্ষিণ ভারত মানে টোটাল ভারতবর্ষটাকে তুমি যদি দেখো, প্রাচীন মন্দিরগুলো যদি তুমি দেখো, সেইখানে কোথাও কৃষ্ণর সাথে রাধাকে তুমি দেখতে পাবে না। ওকে, কি বললাম? তাহলে যতদিন না মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, মহাপ্রভুর জন্মের আগে বৃন্দাবন ধামে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা তারা যে লীলা করেছেন, এটা কেউ জানতোই না ভারতবর্ষের মানুষ। যার স্যার কারণে জয়দেবের গীত গোবিন্দর আগে তো স্যার রাধাকৃষ্ণের কোনো ইয়েই নেই, মানে কোনো সোর্সই নেই। একদমই তাই, একদমই তাই, কোনো সোর্স নেই। মহাপ্রভু আসবার পরে বৃন্দাবন উদ্ধার হলো, বৃন্দাবনের ডিসকভারি হলো। এই জন্য বলা হয় যে মহাপ্রভু নদিয়ার যিনি নাগর মহাপ্রভু, সেই মহাপ্রভু এসে বৃন্দাবনকে ডিসকভার করেছিলেন। এবার মজার বিষয় হলো মহাপ্রভু তিনি বৃন্দাবনে তার জীবনপাত করলেন না কেন? দেখো, আমাদের ইতিহাসটাকে যদি আমরা লিখতে পারতাম তাহলে খুব সমৃদ্ধ একটা ইতিহাস হতো, ভারতবর্ষের মানুষ অনেক সমৃদ্ধ হতো। এখন আমাদের ইতিহাস লিখেছে বিদেশিরা, যার কারণে আমরা আমাদের যে স্ব এর বোধ বোঝো তো, মানে সেলফ, মানে আমাদের যে নিজেদের যে সত্তা, সেই স্ব এর বোধটাকে আমরা হারিয়ে ফেলেছি। মহাপ্রভু একমাত্র ব্যক্তি যিনি সমগ্র ভারতবর্ষে হিন্দু ধর্মের যে মূল সত্য প্রকাশ তিনি ঘটিয়েছিলেন, এবং তার আন্দোলনের ফলে, তার যে বৈষ্ণব আন্দোলন, তার যে চৈতন্য আন্দোলন, বা তার যে হরি নামের আন্দোলন, তার মাধ্যমে ভারতবর্ষের যে ব্রাহ্মণিক্যাল যে সিস্টেম ছিল বা বৈদিক যে রিচুয়াল ছিল, সেগুলোর থেকে মানুষকে বের করে এনেছিলেন। মহাপ্রভু বলতেন যে কলিযুগে হরি নাম হলো একমাত্র সারবস্তু, কারণ কলিযুগে মানুষ অনেক বেশি ব্যস্ত এবং মানুষের অনেক সময় কম। ওকে, যার কারণে যে কোনো মন্ত্রকে জপ করে তাকে সিদ্ধ করা বা যে কোনো যাজন করা, সেটা কলির জীবের সম্ভব নয়। কেন সম্ভব নয়? সত্যযুগে এমন বলা হয় যে একজন মানুষ 1000 বছরের তপস্যা করছে, 1000 বছরের সাধনা করছে, তবে গিয়ে সে তার সাধুত্ব প্রাপ্ত হচ্ছে। আমি ঠিক বলছি তো ব্যাপারগুলো? আর সেইখানে হ্যাঁ স্যার, একদম একদম। আর কলিযুগে দাঁড়িয়ে মানুষের বয়স কমতে কমতে ওই 100-120 বছরে এসে দাঁড়িয়েছে, যার কারণে মহাপ্রভু বলতেন সব সময় যে কলিযুগের মানুষের আয়ু কম, এই জন্য ওই মন্ত্র যাজন যাগ যজ্ঞ ধ্যান তপস্যা সাধনা এগুলো করে কোনো লাভ হবে না, একমাত্র হরিনামই সার। হরিনামী সার বলতে কি? তিনি বলতে চেয়েছিলেন যে শুধুমাত্র হরিনাম করতে হবে, হরিনাম করলেই জীবের উদ্ধার হবে। আর হরিনাম করাটার মধ্যে না অনেক মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য আছে? দেখো, আমি যদি সব সময় কাউকে বলি যে তোমরা সবসময় নিজেকে কল্পনা করবে, হ্যাঁ বিসিএস অফিসার হব, বিসিএস অফিসার, তুমি যদি 24 ঘন্টা নিজেকে এইভাবে জপতে থাকো যে আমি একজন বিসিএস অফিসার হব, দেখবা নিজের মনের মধ্যে একটা কেমন কেমন পরিবর্তন আসতে শুরু করবে। তখন তুমি চাইলেও আর সময়টাকে বাজেভাবে ব্যয় করতে পারবে না, তোমার মনে হবে যে না না এই সময়টা এটা করা ঠিক হচ্ছে না, চলো কিছু একটা করি। মহাপ্রভু এসে বৃন্দাবন ধামটাকে উদ্ধার করলেন। তিনি সবার প্রথম জানালেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত রাধিকার সাথে এখানে লীলা করে গেছেন। এই জন্য বলা হয় না যে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে গৌরাঙ্গ। বুঝতে পেরেছো তো? মানে দেবী রাধার অঙ্গে, মানে কৃষ্ণ ঠাকুরের গায়ের রং কি ছিল? গৌরবর্ণ, সোনার বর্ণ। নীল। গৌরবর্ণ ছিল। না স্যার, কৃষ্ণ ছিল, কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণের কৃষ্ণ ছিল কৃষ্ণের তো কৃষ্ণ ছিল, কালো। বিষ্ণুর আমি ছিল, রাধা বিষ্ণুর ছিল নীল। হ্যাঁ ঠিক। না, বিষ্ণুর নীল, কৃষ্ণের কালো, ওই জন্যই তো তাকে কৃষ্ণ বলা হতো। তো কৃষ্ণ তো গায়ের রং ছিল কালো, অথচ গৌরাঙ্গের গায়ের রং ফর্সা। সো রাধা অঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এসছে, এটা আমাদের নদিয়ার লোক সবাই এটাই বলে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা দুজনের একই অবতার হয়েছে মহাপ্রভুর মাধ্যমে, তাই না? গৌরাঙ্গের মাধ্যমে। সেই কারণে তোমরা একবার সবাই আসো, আমি তোমাদের আমাদের ইয়েটাকে প্রদর্শন আর স্যার আপনাকে এইখানে আমি দুটো ইনফরমেশন একটু জুড়ে দিচ্ছি স্যার।
একটা হচ্ছে উনি যখন বাইরে থেকে এখানে এলেন এবং ওখানের যে তালবাদ্যগুলো ছিল সেই তালবাদ্যের মধ্যে একটাকে উনি এখানে ইনভেনশন করলেন, সেটা হচ্ছে খোল, শ্রীখোল যাকে আমরা বলি, এবং সেটা উনি প্রথম করলেন হচ্ছে নদীয়ার মাছদিয়ার মাটি দিয়ে। ওই জন্য নদীয়ার মাটির পুতুল এখনো বিখ্যাত। নদীয়ার মাছদিয়ার মাটি দিয়ে খোল তৈরি হলো এবং তার যে ছড় বাঁধা হলো, ওই ছড়টা গুনলে আপনি দেখতে পাবেন ওখানে 12টা অক্ষর আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে উনি 32টা ছড় বাঁধলেন 16টা অক্ষরে। খুব সুন্দর। আরেকটা কথা জানো, মহাপ্রভুর যারা পূর্বপুরুষ তারা কিন্তু বাঙালি নয়। হ্যাঁ, তোমরা সবাই শুনেছো মহাপ্রভু কোথায় তার জীবনাতিপাত করেছিলেন? তার মূল কাজের মানে প্ল্যাটফর্মটা স্যার পুরীতে, নীলাচলে। নীলাচলে। নীলাচল স্যার, পুরী মানে একদম। ওড়িশা। উৎকল। তিনি তার মায়ের থেকে তার গল্প উৎকল। শুনেছিলেন পরিবারে। মহাপ্রভুর যে পূর্বপুরুষ তারা কিন্তু উড়িষ্যার মানুষ, উৎকলের মানুষ। ঠিক আছে, এই জন্য মহাপ্রভু তার পূর্বপুরুষের খোঁজে উড়িষ্যাতে গিয়েছিলেন কিন্তু। হ্যাঁ, এবং যত ধরনের যাত্রা দেখবা আমাদের এখানে দেখো যাত্রা আছে, উত্তরায়ণ দক্ষিণায়নের সময় হয় দোলযাত্রা, তারপর রথযাত্রা। ঠিক আছে, যাক ছেড়ে দাও। ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা, সব যাত্রাতেই শুনবে, কেন যাত্রা পরে এক সময় বলবো, চলো ছেড়ে দাও এটা। নেক্সট এখানে আসো। তাহলে ড্রেনেজ প্যাটার্ন আমরা দেখলাম এটা অ্যান্ড যাই হোক, তাহলে ইন্দাজ, সতলুজ, অলকনন্দা, গন্ডক, কোসি, ব্রহ্মপুত্র অল হ্যাভ অ্যান অ্যান্টিসিডেন্ট অরিজিন। ওকে, এদের প্রত্যেকেরই অ্যান্টিসিডেন্ট অরিজিন রয়েছে। অ্যান্টিসিডেন্ট অরিজিন মানে আমরা একটু কি বুঝলাম, যেটা হিমালয় সৃষ্টির আগে থেকেই ছিল। ওকে, these rivers existed even before the Himalayan ranges. ওকে, বেশ। আচ্ছা, এরা কি করেছে তাহলে দেখো, since these rivers are antecedent, they run transverse to the mountain range, okay, cutting deep V-shaped step-sided valleys, deep gorges that are called deep gorges. Okay, আজকের ক্লাসে আমি রিভার ফিচার্স গুলো রাখতে পারি, নেক্সট ক্লাসে রিভার মেড ফিচার্স গুলোকে দেখাবো, যেখানে মিয়ান্ডার্স কি, গর্জ কি, ক্যানিয়ন কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। ওকে, বেশ। তাহলে এখানে কি হয়েছে, একটা খাল ছিল, সেই খালটাকে মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং নিচেরটাকে ক্ষয় করেছে, তলটাকে ক্ষয় করেছে, সাইডগুলোকে ক্ষয় করতে পারেনি। এবার আসো কনকর্ডেন্ট ড্রেনেজ। আগেরটা কি পড়লাম তাহলে, ডিসকর্ডেন্ট ড্রেনেজ, আর এটা হচ্ছে কনকর্ডেন্ট ড্রেনেজ। কনকর্ডেন্ট ড্রেনেজ অলসো কল্ড অ্যাকর্ডেন্ট ড্রেনেজ, the pattern of drainage which arises from and closely follows the trends গাড়ির ডিক্কিতে রয়েছে follows the trends of the underlying strata is called concordant drainage. Okay, এই কনকর্ডেন্ট ড্রেনেজের মধ্যে চারটে ভাগ দেখবা। এক হচ্ছে কনসিকুয়েন্ট স্ট্রিমস, দোজ স্ট্রিমস whose courses are the direct consequence of the initial, okay, topography are called consequent streams. Subsequent streams means these are developed after master consequent, অর্থাৎ কনসিকুয়েন্ট স্ট্রিমের পর তৈরি যেটা হয়েছে সেটা হচ্ছে সাব কনসিকুয়েন্ট, তারপর হচ্ছে অবসিকুয়েন্ট, আর তারপর হচ্ছে রেসিকুয়েন্ট স্ট্রিম। ওকে, এগুলো কি, এগুলো হচ্ছে যে যে মাটির যে ভূমিরূপ আছে না, মানে আমাদের যে টপোগ্রাফিগুলো রয়েছে ভূমিরূপ, সেই মাটিগুলোকে ক্ষয় করে করে এই নদীগুলো সৃষ্টি হয়েছে। বুঝতে পারলে, একটা পার্ট দেখলে যেটা আগে থেকেই ছিল সৃষ্টি করা, আর এইগুলো নিজেদের পথ নিজেরা তৈরি করেছে। ওকে, যেখানে যেখানে নরম শিলা পেয়েছে সেই নরম শিলাগুলোকে ক্ষয় করে কেটে কেটে সেইখান দিয়ে সেটা প্রবাহিত হয়েছে। এরপর আমরা নদীর যে ড্রেনেজ প্যাটার্ন, যেটা আমাদের সিলেবাসে আছে, এই যে এতক্ষণ ধরে যা আলোচনা হচ্ছে এগুলো নেই, এরপর থেকে যেটা পড়বো এটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে এই কনসিকুয়েন্ট আর সাবসিকুয়েন্ট, এই দুটো প্যাটার্নের আরো 4-5খানা ক্যাটাগরি আছে, সেগুলোকে একবার দেখো। আচ্ছা, এখান থেকে একবার দেখে নাও, মূল যে ধারা, মূল একটা নদীর মূল যে ধারা সেটা হচ্ছে কনসিকুয়েন্ট ধারা, আর কনসিকুয়েন্ট ধারার সঙ্গে এসে মিলিত হয়েছে সাবসিকুয়েন্ট ধারা, আর সাবসিকুয়েন্ট ধারার সাথে এসে মিলিত হয়েছে হচ্ছে রেসিকুয়েন্ট ধারা, আর সাবসিকুয়েন্ট ধারা থেকে যেগুলো বেরিয়ে এসছে সেগুলো হচ্ছে অবসিকুয়েন্ট ধারা। ঠিক আছে, এই প্রত্যেকটা ছবি আমাদের নোটের সাথে আমি পিডিএফ এ তোমাদেরকে দিয়ে দেব, জাস্ট এগুলো মনে রাখার জন্য।
the drainage patterns under the consequent and subsequent drainage systems, অর্থাৎ consequent আর subsequent drainage সিস্টেমের মধ্যে নদীর যে প্যাটার্নগুলো সেটা consequent subsequent কোনটা, দেখো consequent মানে মূল নদীর যে ধারা, আর এই consequent এর সাথে এসে মিলে সে subsequent, তাহলে consequent আর subsequent এদের উপরে বেস করে নদীর চারটে প্যাটার্ন চার পাঁচটা প্যাটার্ন হবে। তো প্রথম প্যাটার্নটা দেখতে পাচ্ছ ডেনড্রাইটিক প্যাটার্ন। যদি বলো যে আমাদের গঙ্গা কোন নদীর প্যাটার্ন ফলো করে, না ডেনড্রাইটিক প্যাটার্ন ফলো করে। The dendritic pattern develops where the river channel flows the slope of the terrain, অর্থাৎ ট্রেনের যে ফ্লো, মানে তুমি এই যে ছবিটা দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে এখান থেকে আমি জলটাকে ছেড়েছি, এবার এই জলটা এইখানে গিয়ে ড্রেন হবে। তুমি দেখো এই জলটা প্রবাহিত হয়েছে যেখানে যেখানে যেমন যেমন ফাঁক পেয়েছে সেই জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে, বুঝতে পারছো? দিস আর দ্যাট। তাহলে ডেনড্রাইটিক প্যাটার্নে কি হয়, গাছের যেমন শাখা প্রশাখা থাকে দেখতে ঠিক তেমন লাগে, একটা গাছের শাখা প্রশাখা দেখতে যেমন লাগে ঠিক তেমনি দেখতে লাগে, আর যার জন্য এটাকে ডেনড্রাইটিক বলা হচ্ছে। ওকে, দাদা এটা নিউরনের যে ডেনড্রনস হয় না, ডেনড্রনস গুলোর মতো দেখতে হয়। একদম। The drainage pattern resembling the branches of a tree is known dendritic. The examples of which are the rivers of northern plain, অর্থাৎ নর্দার্ন প্লেনে উত্তরের সমভূমিতে যে নদীগুলো দেখবা তারা এই ডেনড্রাইটিক প্যাটার্নটাকেই ফলো করে। It is the most common stream pattern. A dendritic pattern develops in a train, okay, which has a uniform lithology. Now এখানে একটা কথা দেখতে পাচ্ছ, ট্রেন। দেখো ট্রেন মানে কি, ট্রেন মানে হচ্ছে যেখান দিয়ে অলরেডি গ্যাপ মানে নালা মতন ছিল ছোট ছোট, ঠিক আছে, সেটা ট্রেন মানে কি বলা যেতে পারে, খাত বলা যেতে পারে, খাত বরাবর বয়ে চলেছে। আর এটার মধ্যে কি বিশেষত্ব, না ইউনিফর্ম লিথোলজি এখানে দেখা যায়, মানে মানে একই রকমের শিলাভূমি বা একই রকমের রক সিস্টেম এখানে দেখতে পাওয়া যায়। ওকে, অ্যান্ড ওয়্যার ফল্টিং অ্যান্ড জয়েন্টিং আর ইনসিগনিফিক্যান্ট, আর যার কারণে এই ডেনড্রাইটিক রিভারের ক্ষেত্রে ফল্টিং বা জয়েন্ট এই সমস্ত গুরুত্ব রাখে না। এরপর আসো রেডিয়াল প্যাটার্ন। তো রেডিয়াল প্যাটার্নটা কি, দ্য রেডিয়াল প্যাটার্ন মানে একটা টপ একটা ল্যান্ড থেকে জলরাশি চারিদিকে ছড়িয়ে পড়ছে, চারিদিকে মানে 10 দিকে মানে 8 দিকে ছড়িয়ে পড়ছে, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব পশ্চিম অগ্নি নৈঋত বায়ু এই সমস্ত দিকে ছড়িয়ে পড়ছে, বুঝতে পারলে? তাহলে এই যে টপ ল্যান্ড, এই টপ ল্যান্ড থেকে নদী যখন চারিদিকে বয়ে চলেছে তখন এই প্যাটার্নটাকে বলা হয় হচ্ছে রেডিয়াল প্লান্ট বা রেডিয়াল প্যাটার্ন বলা হয় এটাকে। এই রেডিয়াল প্ল্যান্টের মধ্যে মনে রাখতে হবে যে পুরোটা পড়ে দিই একবার। The radial pattern develops when streams flow in different directions from a central peak or a dome-like structure. Example বলতে পারলে the rivers like the Narmada, Son, Mahanadi originating from Moikal Hills flow in different directions and are good examples of a radial pattern. Radial drainage patterns are also found in Girnar Hills, that is Kathiawar in Gujarat, and Mikir Hills of Assam. এই নামগুলোকে একটু মনে রাখতে হবে, এই অঞ্চলের নদীগুলো এই ধরনের প্যাটার্ন ফলো করে। তারপর প্যাটার্ন কি আছে, তারপরে আছে হচ্ছে তোমার ট্রেলিস প্যাটার্ন। ট্রেলিস প্যাটার্নের ব্যাপারটা কি হয়, দেখো ট্রেলিস প্যাটার্নে মনে করো যে এটা একটা মূল নদী, এই মূল নদীর সাথে তার শাখা শাখা নদী থাকবে, এই শাখা নদীগুলো এখানে একটা শাখা নদী, এখানে একটা শাখা নদী মনে করো আছে, দেখতে পাচ্ছ মূল নদীর সাথে যে শাখা নদীগুলো সেগুলো এসে যখন যুক্ত হয় সেগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত হয়, আবার এই শাখা নদীগুলোর থেকে যে নদীগুলো এসে জয়েন হচ্ছে সেই নদীগুলোও না একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাইট অ্যাঙ্গেলে জয়েন করে। তো এই ধরনের রিভার প্যাটার্ন যদি তুমি দেখো, এই ধরনের রিভার প্যাটার্নকেও আমরা প্যাটার্নকে বলে থাকি হচ্ছে ট্রেলিস। তাহলে ট্রেলিস হতে গেলে কি হবে, যে নদীর শাখা প্রশাখাগুলো যখন একে অপরের সাথে এসে জয়েন করবে তখন সেটা একদম 90 ডিগ্রিতে জয়েন করবে। কেন এমনটা হচ্ছে এইখানে এই নদীর নিচে যে মাটি রয়েছে বা তার পাশে নদীর যে পাশে যে সাইডে যে ভূখণ্ড রয়েছে সেগুলো হচ্ছে কঠিন শিলা দিয়ে তৈরি। ওকে, অর্থাৎ পুরো যে খাঁজ মানে এই ভূমিরূপ তৈরি হবার সময় যেমন খাঁজ বানানো হয়েছিল ঠিক সেরকম খাঁজ বরাবর নদীগুলো বয়ে গেছে। তাহলে when the primary tributaries of rivers flow parallel to each other, একে অপরের প্যারালাল চলবে, দেখো এই নদীগুলো একে অপরের প্যারালাল চলবে,
কারণ নদীর খাতগুলোই ওরকম আছে, ভূমিরূপের খাতগুলো। And secondary tributaries join them at right angles. The pattern is known as trellis. A trellis drainage pattern develops when hard and soft rocks lie parallelly to each other. অর্থাৎ মনে করো যে এইখানে কঠিন শিলা রয়েছে, এইখানে নরম শিলা রয়েছে, তো কঠিন শিলাকে তো আর কাটতে পারবে না, তাই নরম শিলাটাকে কেটে নদীটা প্রবাহিত হয়েছে। ওকে, for example, rivers in the upper part of the Himalayan region and in the old folded mountains of the Singhbhum, that is Chotanagpur Plateau, have drainage of trellis pattern. The trellis drainage pattern can also be seen in the Alpachina region, okay, sorry, Appalachian region and of the USA, where hard and soft rocks occur in parallel bands. Okay, তাহলে ট্রেলিসের সাথে মনে রাখতে হবে কি, যে যেখানে নদীগুলো এসে একে অপরের সাথে রাইট অ্যাঙ্গেলে মেশে। এরপর আসো সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটাল প্যাটার্নটা কেমন? সেন্ট্রিপেটাল প্যাটার্ন মানে ঠিক রেডিয়ালের উল্টো কথা। রেডিয়াল প্যাটার্নে কি হচ্ছিল, একটা টপল্যান্ড থেকে নদী চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিল, আর এটা উল্টো, এটা নদীগুলো বিভিন্ন জায়গা থেকে এসে একটা জায়গাতে এসে যেন ড্রেন হচ্ছে, এরকম একটা প্যাটার্ন। ছবি দেখেই বুঝতে পারছো। When the rivers discharge their waters from all directions in a lake or depression, depression মানে খাত, তল, the pattern is known as centripetal. Okay, ওই centrifugal force এর মতন centripetal. Okay, this drainage pattern is also called in তোমার endorheic drainage. For example, Loktak Lake in Manipur, মণিপুরের লোকটাক লেকেও দেখবা এই ধরনের ড্রেনেজ প্যাটার্ন আছে, চারিদিক থেকে নদী এসে এই লেকটাকে সমৃদ্ধ করেছে। আর কি আছে? রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন আছে। রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, এখানে দেখো নদী দিয়ে যেগুলো ভূমিরূপ তৈরি হয়েছে, দেখো সেগুলো রেক্ট্যাঙ্গুলার দেখতে, আয়তাকার দেখতে, এরকম 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 ভূমি দেখতে, এরকম বুঝতেই পারছো এর মধ্যে। In this drainage, both the main stream and its tributaries show right-angled bends. A rectangular drainage pattern develops on a strongly jointed rocky terrain. Okay, it differs from trellis pattern drainage since it is more irregular and its tributary streams are not as long as parallel as in trellis drainage. তাহলে ট্রেলিসের মধ্যে কি দেখতে পাচ্ছি রে, নদীগুলো একে অপরের প্যারালালি মুভ করছে, বাট এখানে নদীগুলো একে অপরের প্যারালালি মুভ করছে না, অথচ নদী যে সিস্টেম সেটাকে দেখে আয়তাকার ভূমি বা বেসিন দেখতে পাওয়া যাচ্ছে। এটা কোথায় কোথায় দেখা যায়? কলোরাডো রিভার যেটা রয়েছে ইউএসএ তে, সেটা streams found in the is the Vindhyan mountains of India. বিন্ধ্যা পর্বত থেকে যে সমস্ত নদী সৃষ্টি হয়েছে সেইখানেও এই প্যাটার্নটাকে দেখা যায়, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নটাকে দেখা যায়। এবার নদীর প্যাটার্ন হলো, এবার আমাদের হিমালয়ান রিভার্স গুলোকে দেখতে হবে। হিমালয়ান রিভার্স যখন আমরা দেখছি, তখন হিমালয়ান রিভার্সের মধ্যে বেশ কতগুলো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যা নোটের মধ্যে নেই সেগুলোকেও আমি পিডিএফ এর মধ্যে অ্যাড করে দেব, আর যেটা আছে সেটা তো আমরা আলোচনা করবই। Rivers of this system are fed both by melting of snow and precipitation and hence are perennial. অর্থাৎ হিমালয়ান রিভারগুলো এক তো স্নো মেল্টিং এর ফলে, অর্থাৎ গ্লেসিয়ারগুলো মেল্টিং হয়ে যাওয়ার ফলে জলে পুষ্ট হয়, আবার সাথে সাথে প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাত, তার ফলেও জলটা পেয়ে থাকে। দিস রিভার্স ফর্ম ভি শেপ ভ্যালিজ। হিমালয়ান রিভারগুলো ভি শেপ ভ্যালিজ তৈরি করে, কেন? কারণ অ্যান্টিসিডেন্ট রিভার প্যাটার্ন ফলো করে। Rapids and waterfalls in their mountains courses. While entering the plains, they form depositional features like flat valley, oxbow lakes, flood plains, তারপর braided channels and deltas near the river mouth. Okay, তাহলে হিমালয়ান রিভার্স তাদের চলার পথে, যখন আমি বলেছিলাম যে যখনই পাহাড় থেকে নেমে সমভূমিতে আসে, তখন তারা বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে, হ্যাঁ, যেগুলোর মধ্যে ফ্ল্যাট ভ্যালি থাকে, তারপর তোমার অক্সবো লেকস থাকে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। ইন্দাস রিভার সিস্টেমের মধ্যে একটা নম্বর পড়তে হবে, তিনটে নদী এখানে পড়তে হবে। কি কি? এখানে পড়তে হবে গঙ্গা, সিন্ধু আর হচ্ছে ব্রহ্মপুত্র। তো ইন্দাস রিভার সিস্টেম, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার বেসিন অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য সিন্ধু and is the westernmost of the Himalayan rivers in India. ভারতবর্ষের হিমালয়ান রিভার্সের মধ্যে পশ্চিমতম নদী এটি।
It originates from a glacier near Bokharchu in the Tibetan region, in the Kailash mountain range, means Mansarovar তার বাদিক থেকে এটা সৃষ্টি হয়। In Tibet it is known as Singh Khamban. Okay, Singhi Khamban. Singhi Khamban means Khamban মানে মাথা, তাহলে Singhi Khamban means সিংহের মাথা, lion's mouth. Okay, বা মুখ বলতে পারো। The Indus flows in India only through the Leh district in the Union Territory of Ladakh. সিন্ধু নদী ভারতবর্ষের ওই লাদাখ এর মাধ্যমে, লাদাখের মধ্যে যে লেহ জেলা সেখান দিয়ে প্রবাহিত হয়েছে। Important tributaries of Indus are Satluj, River Jhelum, Chenab. Okay, largest tributary আর চেনাব নদীটাকে মাথায় রাখবে, চেনাব নদীটা হচ্ছে সিন্ধু নদীর সব থেকে বেশি জল বহন করে হচ্ছে চেনাব নদী, অ্যান্ড বিয়াস। তাহলে সতলুজ, রবি, ঝেলাম, চেনাব, বিয়াস এই পাঁচটা নদী মূলত সিন্ধু নদীকে জলের যোগান দিয়ে থাকে। গঙ্গা রিভার সিস্টেম, ইট রাইজেস ইন দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার নিয়ার গোমুখ। গোমুখ থেকে এটা সৃষ্টি হয়েছে। গঙ্গোত্রী গ্লেসিয়ারের মানে গোমুখের কাছে যে গঙ্গোত্রী গ্লেসিয়ার আছে সেখান থেকে এটা সৃষ্টি হয়েছে। 3900 মিটার হাইটে এটা অবস্থান করছে গোমুখ, ইন উত্তরাখণ্ড। ওকে, ওয়্যার ইট ইজ নোন অ্যাজ ভাগীরথী। এবং গোমুখ থেকে যেখানে সৃষ্টি হয়েছে সেটা ভাগীরথী বলে। আমি ছবিটাকে একবার দেখাই, এই দেখো। গঙ্গা নদী কতগুলো নদীর মিশ্রণ একবার ভাবো। এই যে হলো গঙ্গা নদীকে আমরা যেটাকে গঙ্গা বলছি, সেই গঙ্গাটা সৃষ্টি হচ্ছে গঙ্গোত্রী থেকে। এই গঙ্গোত্রী থেকে নদীটা সৃষ্টি হয়ে আসছে যার নাম হচ্ছে ভাগীরথী। আর এই ভাগীরথীকে দেবপ্রয়াগে এসে মিলছে অলোকনন্দা। অলোকনন্দা নদীটি বদ্রীনাথ থেকে সৃষ্টি হয়েছে। বদ্রীনাথ থেকে আসার পথে সে ধৌলিগঙ্গা থেকে জল নিয়েছে। অলোকনন্দার সাথে যখন ধৌলিগঙ্গা এসে মিশেছে যে জায়গাটায়, সেই জায়গাটাকে বলা হয় বিষ্ণু প্রয়াগ। গঙ্গায় মোট 5টা প্রয়াগ আছে। এই 5টা প্রয়াগকে মনে রাখার জন্য আজকে আমি নিমনিক বলবো, তোমাদের মনে থাকবে সারা জীবনের জন্য। এই অলোকনন্দা যখন আরো কিছু দূর বয়ে এসেছে, তখন তার সাথে নন্দাকিনী নদী, নন্দাকিনী, মন্দাকিনী নয়, নন্দাকিনী, নন্দাকিনী নদী এসে যুক্ত হয়েছে। নন্দাকিনী নদী যুক্ত হয়ে নন্দপ্রয়াগ সৃষ্টি করেছে। আর নন্দপ্রয়াগের পরে আরেকটা নদী পিন্ডার গঙ্গা বা পিন্ডারি গঙ্গাও বলা হয়, এই নদীটা যুক্ত হয়েছে অলোকনন্দার সাথে এবং সেইখানে নাম হয়েছে কর্ণপ্রয়াগ। আর ঠিক তারপরে কেদারনাথ থেকে একটা মূল নদীর স্রোত এসে মিশেছে অলোকনন্দার সাথে, যে নদীটির নাম মন্দাকিনী। সেই মন্দাকিনী এসে মিলে তৈরি হয়েছে রুদ্রপ্রয়াগ। আর এই সম্মিলিত ধারা একত্রে নাম হচ্ছে অলোকনন্দা। এই অলোকনন্দা এসে ভাগীরথীর সাথে মিলিত হয়েছে দেবপ্রয়াগে। আর দেবপ্রয়াগের পর থেকে না এর নাম ভাগীরথী, না এর নাম অলোকনন্দা, গঙ্গা নাম হয়। ওকে, আচ্ছা, সেই কারণে আমরা পশ্চিমবঙ্গবাসী মানে গর্বিত কি নেই না, গঙ্গা যেখান থেকে সৃষ্টি হয়েছে তখন তার নাম কি? গঙ্গোত্রী, ভাগীরথী। 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 আমাদের মধ্যে যে নদীটা আছে সেটার নাম কি? ভাগীরথী। ভাগীরথী। তার মানে ওই যেখানে সৃষ্টি হলো সেখানে ভাগীরথী, আর আমরা পেলাম ভাগীরথী, তাই না? আর আমার এই ভাগীরথী, একদম আমরা পুরোটা ঝেপে নিয়েছি। আমরা এই ভাগীরথী যখন মুর্শিদাবাদ পর্যন্ত পেয়েছি তখন এটার নাম হচ্ছে ভাগীরথী, তাই তো? মুর্শিদাবাদ থেকে শুরু করে হুগলি পর্যন্ত এটার নাম কি? এইটার নাম তো দেখো, ভাগীরথী যখনই তো। যখনই দেখবা হলদি নদী নাকি? না, হুগলি হুগলি না না, আমি বলছি কি যে আমি ফারাক্কা থেকেই বলছি, ফারাক্কা থেকে ফারাক্কার পর থেকে হুগলি। মুর্শিদাবাদ পর্যন্ত, ফারাক্কা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নাম হচ্ছে ভাগীরথী। ওকে, আর ফারাক্কা থেকে মুর্শিদাবাদ নবদ্বীপ। থেকে হুগলি পর্যন্ত মানে যেটা আমাদের নদীয়ার মধ্যে হ্যাঁ পড়ছে। দাদা, নবদ্বীপ অব্দি তো ভাগীরথী, তারপর হচ্ছে ওর সাথে এসে হুগলি। মিশছে হচ্ছে ওই কি নদীটা যেন, যেটার প্রচন্ড কালো জল ওই নবদ্বীপের কাছে, জলঙ্গি ভাই। জলঙ্গি। হ্যাঁ, হ্যাঁ, শোনো, জলঙ্গি নবদ্বীপ এসে থেকে মেশার হুগলি। ওটা পর বলছি না আমি, ওটা বলছি না আমি, বলছি আমাদের প্রাইডের ব্যাপারটা বলছি। আমি বলছি যে ফারাক্কা থেকে এসে মুর্শিদাবাদের বর্ডার পর্যন্ত এই নদীটার নাম ভাগীরথী, কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু যখনই এটা নদীয়াতে ঢুকবে, নদীয়াতে যতদূর থাকবে এটা, নদীয়ার লোক কেউ কোনোদিন এটাকে ভাগীরথী বলে না। কি বলে?
গঙ্গা গঙ্গা বলে। বলে। বুঝতে পারলে? মানে আমাদের নদিয়ার লোক আমরাও কেউ গঙ্গা বলি দাদা, গঙ্গার জল আনতে যা গঙ্গা মা স্নানে আমাকে যাব, বলে গঙ্গা গঙ্গা জল স্নানে যাব। নিয়ে আয়। ঠিকই, আমাদের নদিয়ার মধ্যে যখন এই নদীটা আছে আমরা কেউ এই নদীটিকে ভাগীরথী বা হুগলি বলি না, আমরা এটাকে হুম গঙ্গা নদীই বলি। ওকে, তারপর গিয়ে কি নাম হবে না হবে সে আমাদের দায়িত্ব নেই। মানে হুম এই নদীটা যখন, হ্যাঁ এই নদীটা যখন ব্যারাকপুরে মানে ঢুকলো, তখনই এর নামটা অন্য যে কেউ যা বলে, কিন্তু আমরা হুগলি নদী। নদিয়ার লোকেরা এটাকে গঙ্গাই বলি। তাহলে যাই হোক, বাকি এটা আমাদের প্রাইডের জন্য আমি এটা জাস্ট ইয়ে করে বললাম। বাট তোমরা এটা মনে রাখবে যে নবদ্বীপ পর্যন্ত, নবদ্বীপ পর্যন্ত ফারাক্কা থেকে নবদ্বীপ পর্যন্ত নদীটার নাম ভাগীরথী, আর নবদ্বীপ থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত নদীটির নাম হচ্ছে হুগলি। ওকে, ঠিক, চলো তাহলে প্রয়াগগুলোকে মনে রাখো। কি কি মনে করে রাখো? বিষ্ণু প্রয়াগ, তারপর পাবে নন্দ প্রয়াগ। এগুলো না সিরিজ হিসেবে দেয় যে সঠিক পেয়ারে সাজাও, কোনটা কোনটা প্রথম, তারপর কোনটা, তারপর কোনটা। তাহলে এই পাঁচটাকে আমরা একবার নিমনিক করার চেষ্টা করি। মনে করো বিষ্ণু নন্দ নামে একটা সন্তান জন্ম নিয়েছে। কে নিয়েছে? কি নাম ছেলেটার? উত্তর দাও। বিষ্ণুনন্দ। বিষ্ণু নন্দ। তাহলে বিষ্ণু নন্দ নামে একটা ছেলে জন্মগ্রহণ করেছে। তার কানের নিচে, তার কর্ণের নিচে রুদ্রাক্ষ মালা দেখে সবাই তাকে দেব বলছে। নেমনিকটা কি বুঝতে পেরেছো? হুম বিষ্ণু নন্দ নামে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তার কর্ণের নিচে রুদ্রমাল্য দেখে তাকে সবাই দেব বলে বলছে। তার আগে তাকে কেউ দেব বলছে না, বিষ্ণু নন্দই বলছে। বাট বিষ্ণু নন্দের কর্ণের নিচে গলা থাকে, তো কানের নিচেই গলাটা না, আর গলায় কি হুম আছে? রুদ্রাক্ষের মালা আছে, রুদ্রমাল্য আছে, আর তাই দেখে সবাই তাকে দেব দেব বলছে, ভগবান বলছে। তাহলে বিষ্ণু নন্দ কর্ণ রুদ্র, তারপর গিয়ে পূর্ণ দেব। এভাবে মনে থাকবে? হ্যাঁ স্যার দাদা, এটা এইটা খুব আমি ভালো। একটা ট্রিক্স, এটা একটা ট্রিক্স পড়েছিলাম, এটা কি একবার বলবো? হ্যাঁ বলো, অবশ্যই, সকলের উপকার হবে তাহলে। স্যার বিষ্ণু যিনি নন্দের ঘরে কৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করেছেন, তার গুড, মানে বিষ্ণু এটাও বলেছে। নন্দের ঘরে এলো। বিষ্ণু নন্দের ঘরে এলো। নন্দের অর্থাৎ বিষ্ণু নন্দের ঘরে আসার পরে তার কানে তার কানে দুল যেটা আপনি বললেন, এবং গলায় রুদ্রাক্ষের মালা, এবং তাকে আমরা দেবতা হিসেবে পুজো করি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তাহলে এটা আমাদের অনেকটা সেম সেমই হয়েছে। হ্যাঁ তাই না? ঠিক একদম এভাবেই মনে রাখো যে বিষ্ণু নন্দ নামে একটা সন্তানের জন্ম হলো, তার কর্ণের নিচে রুদ্র মাল্য দেখে সবাই ভাবলো যে এটা দেব। তাহলে বিষ্ণু এর সাথে নন্দ নদীটাও অ্যাড করে দিতে পারলে সুবিধা কর্ণ হতো, শুধু তো রুদ্র প্রয়াগ দেব। গুলো হলো। আচ্ছা, নদীটাকে প্রথম নদীগুলো প্রয়াগ বলবো বলে। দাদা? হ্যাঁ বলো বলো। যেমন বিষ্ণুর পা থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে, হুম হুম, তাই চরণকে ধুয়ে তাই ধৌলি একদম, গঙ্গা। বাহ, ধৌলি হুম গঙ্গা, ঠিক। আর নন্দ থেকে নন্দাকিনী, এটা তো মিলেই যাচ্ছে। একদমই তাই। তারপরে কেদারনাথে হচ্ছে ওই মন্দাকিনী, মন্দাকিনী দুর্গার অপর নাম। আর কেদারনাথ শিব ঠাকুরের, তো শিব হ্যাঁ দুর্গা, হ্যাঁ, ওখানে মন্দাকিনী মিশছে। হুম হুম, আর গঙ্গোত্রী। তারপরে আসছে কর্ণপ্রয়াগ। কর্ণর আর এক নাম পিন্ডার, পিন্ডার থেকে কর্ণ মনে রাখবো, তাই পিন্ডার একদম নদীর সঙ্গে একদম, মিলে কর্ণপ্রয়াগ। হুম হুম। আর রুদ্রপ্রয়াগে তো ওই মন্দাকিনীটা মিললো। আর দেবপ্রয়াগে হচ্ছে গঙ্গাকে আমরা ভগীরথ যেহেতু দেবতাদের মানে গঙ্গাকে স্বর্গ থেকে আনয়ন করেছিল। আনয়ন করেছিলেন, হুম, তাই হচ্ছে দেবপ্রয়াগে ভাগীরথী, বাহ, ভাগীরথী নদীর সঙ্গে। সুন্দর সুন্দর বলেছে। এই এই বোনটি যেটা বলেছে এটাকে ব্যাখ্যা করার দরকার আছে কি আর? তবু আমি একবার করে দিই। বলো দেখি, বিষ্ণু, ভগবান বিষ্ণু, হ্যাঁ, আসলে কাকে নিয়ে আমরা পড়ছি? গঙ্গা। গঙ্গাকে নিয়ে পড়ছি। তো ভগবান বিষ্ণুকে সবার প্রথমে তোমার বাড়িতে এলো, কি করবে তুমি? পা ধুইয়ে দেবে। পা ধুইয়ে দেবো। হ্যাঁ, তো ধৌলি গঙ্গা। তো ভগবান বিষ্ণুকে পদধৌত করতে হবে, বাড়িতে অতিথি আসলে আগে এটা নিয়ম ছিল, এখন আর নেই, পা ধুইয়ে দিতে হতো। তারপর বিষ্ণু ভগবানের পা ধোয়া হয়ে গেল। তারপর হচ্ছে নন্দ মহারাজের বাড়িতে তিনি এলেন, আর নন্দাকিনীর জল তাকে ব্যবহার করা হলো। তো নন্দাকিনী, নন্দপ্রয়াগ, নন্দাকিনী নদী, এটা মনে থাকবে, এটা আর কোনো কিছু লাগবে না। আর পিন্ডার কর্ণের আর এক নাম, এটা ঠিক কথা জানি। তাহলে পিন্ডার, কর্ণ মানেই পিন্ডার, পিন্ডার মানে কর্ণ, এটা মনে হয়ে গেল। আমি তো জানতাম না। আর দেবী দুর্গা মন্দাকিনী একটা নাম, ঠিকই বলেছে, ঠিক আছে। শিবশক্তিকে মন্দাকিনী বলা হয়। তো
মন্দাকিনী যেখানে এসে মিশছে, তো রুদ্রের সাথে তার রিলেশন তো থাকবেই, রুদ্রপত্নী তিনি বা রুদ্র শক্তি তিনি, তাহলে মন্দাকিনী যেখানে এসে মিলবে রুদ্রপ্রয়াগ। আর ভাগীরথী গঙ্গাকে আনয়ন করেছিল, তো এই গঙ্গার মূল স্রোতটাই ভাগীরথী স্রোত। ওকে, সেই জন্য ওটা ভাগীরথী। ব্যাস হয়ে গেল। বেশ, এই কটা পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু। হ্যাঁ, বাকি যমুনা নদী মিশেছে কোথায়? এই যে যেখানে কি হয়ে গেল, প্রয়াগরাজে। কুম্ভ মেলা হলো, তাই না? প্রয়াগরাজ উত্তরপ্রদেশ, যেটা অধুনা আগে কি নাম ছিল, এলাহাবাদ, সেই জায়গাতে এসে মিশেছে। তাহলে তোমার হচ্ছে যমুনা নদী, ওইগুলোকে একটু সাইন করে নিয়ে এসো, একটা ফোন করো। হ্যাঁ, অন্য কোনো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? হাল কুশল জিজ্ঞেস করবে, ওকে, ভালো সম্পর্ক রাখবে, ঠিক আছে? না না না, এগুলো না, এগুলো না, ওগুলো আছে নাকি ওর ভিতরে? নেই মনে হয়, ভালো করে দেখে নাও। এখানে নেই ওগুলো, ওখানে আছে কাকা, ওইটার মধ্যে আছে, দেখো। আচ্ছা দেখো, চারটে আছে কিনা দেখো, দেখে নাও। ওকে, ছেড়ে দাও, চলো। তাহলে ইট রাইজেস ইন দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার নিয়ার গোমুখ। আচ্ছা, এখানে যে নোটস গুলো নেই সেটা কিন্তু আমি তোমাদের নোটে দিয়ে দেবো। যেমন প্রশ্ন জিজ্ঞেস করে গঙ্গার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ জিজ্ঞেস করে ফেলে, আবার রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ জিজ্ঞেস করে ফেলে। ওকে, ওই ডান দিক বাম দিক মেলা ওইটা কলমের মধ্যে। সো ওই পার্টটা আমার এখানে তোলা হয়নি, বাট ওটা আমি দিয়ে দেবো। তাহলে হলো, at Devoprayag the Bhagirathi meets the Aloknanda, hereafter it is known as the Ganga. The Ganga enters the northern plains at Haridwar. Ganga flows through the states of Uttarakhand, Uttar Pradesh, Bihar and West Bengal. Son is the major right bank tributary and the important left bank tributaries are Ramganga, Gomati, Ghaghar, Gandak, Koshi, Mahananda, etc. Yamuna is the westernmost and the longest tributary of the Ganga. Okay, এবং যমুনার সঙ্গে এসে অনেক নদী মিলিত হয়, ঠিক আছে? সমস্ত জলটা যমুনা নদী গঙ্গাকে দেয়। ওকে, has its source in Yamunotri glacier. Yamunotri glacier থেকে যমুনা নদী সৃষ্টি হয়েছে। গঙ্গা flows into the Bay of Bengal near the Sagar Island. ওকে, ব্যাস। এরপর এটা দেখলাম। এবার ব্রহ্মপুত্র রিভার, এখান থেকে একদম স্ট্যাটিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, এটা আমাদের মনে রাখতে হবে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হ্যাজ ইটস অরিজিন ইন দ্য, এটাকে বলবা কৈলাস রেঞ্জ বা তোমার চিয়ামাংডুং গ্লেসিয়ার থেকে নিয়ার দ্য মানসরোবর লেক। ওকে, মানসরোবর লেকের ডান পাশ থেকে ব্রহ্মপুত্র নদী, বাম পাশ থেকে সিন্ধু নদী। In southern Tibet, it is known as the Sangpo, which means the purifier. The river emerges from the foothills of Himalayas under the name of Siang or Dihang. Dihang টাই মনে রেখো, দিহাং গর্জ, ঠিক আছে? দিহাং গর্জ দিয়ে, অরুণাচল প্রদেশের দিহাং গর্জ দিয়েই কিন্তু এটা ভারতে প্রবেশ করে। It enters India west of Sadia town in Arunachal Pradesh. Okay. Its main left bank tributaries are Dibang or Sikang, Lohit, তারপর Burhidihing, okay, and Dhanshiri. Okay, important right bank tributaries are the Subansiri, okay, Kameng, Manas and Sankos. In Bangladesh, it merges with the river Padma, okay, which falls in the Bay of Bengal and it is named as Jamuna. ওকে, ইন বাংলাদেশ। তো ঠিক আছে, আজকে মোটামুটি এই পর্যন্ত আলোচনা ছিল। বাকিটা যেটা আমাদের এখানে কভার আপ হলো না সেটাকে আমি নোটের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। দাদা, ব্রহ্মপুত্রের একটা নাম বলেছিলে না, কি যেন, বুড়ো কি যেন বললে? হ্যাঁ, বুড়হালুই। হ্যাঁ, বুড়হালু মানে বুড়ো নদী। হ্যাঁ, বুড়ো নদী, বুড়হালুই, ওই সেই স্যার আজকে যখন গানে ছিল। হ্যাঁ স্যার, আপনি যখন আজকে এটা মানে ট্রিক্স গুলো পড়াচ্ছিলেন, তো আমি এই কদিন ধরে একটু ভূগোল নিয়ে রিভাইজ করছিলাম বলে ওই উত্তরের পার্বত্য অঞ্চলের ওখানে কিছু ট্রিক্স রেডি করেছি, সেটা আপনাকে একটু বলছি স্যার। একটা হচ্ছে স্যার, যেটা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের যে শৃঙ্গগুলো রয়েছে,
তার মধ্যে যদি আমরা উপর থেকে নিচ পর্যন্ত আসি তাহলে মানে হাইস্ট পিক থেকে, সেটা এরকম তৈরি করেছি, সাদা ফুল সব রাতে ফোটে তখন টংলুতে টাইগার ঘুমোয়। যেহেতু স্যার সাদা ফুল সব রাতে ফোটে আমরা জানি, তো এটা সাদা মানে সান্দাকফু, ফুল হচ্ছে ফালুট, সব হচ্ছে সবরগ্রাম, রাতে হচ্ছে রিচিলা। ফোটে তখন তার কোনো ইয়ে নেই। টংলুতে টংলু, টাইগার টাইগার, আর তারপর হচ্ছে স্যার ঘুমায় হচ্ছে ঘুম। এটা বানিয়েছিলাম। আর একটা বানিয়েছিলাম স্যার, যেটা হচ্ছে আমাদের মানে টংলু থেকে যখন আমরা উঠছি তখন কোন কোন জায়গায় পরপর পিক গুলো আসছে, সেটাতে ছিল হচ্ছে তোমার সন্দেহ সব ফালতু, মানে তোমারে টংলু, সন্দেহতে সান্দাকফু, সব হচ্ছে সবরগ্রাম, ফালতুতে ফালুট। এটা সাজিয়েছিলাম। খুব ভালো। আর একটা করেছিলাম স্যার, সেটা হচ্ছে আমাদের যে থলঘাট, ভোরঘাট আর পালঘাট, এটা দিয়ে করেছিলাম হচ্ছে হ্যাঁ, মুম্বাইয়ে ভোর হলে পুনে গিয়ে ওঠরে, নাসিকের থালা নিয়ে মুম্বাইয়ে ছোটরে। মানে মুম্বাই থেকে ভোরঘাট হয়ে আমরা যাব একদম হচ্ছে একদম। ইয়েতে, পুনাতে, তাই মুম্বাইয়ে ভোর হলে পুনে গিয়ে ওঠরে, নাসিকের থালা নিয়ে, নাসিক থেকে আবার থলঘাট আছে, নাসিকের থালা নিয়ে মুম্বাই ছোটরে। হ্যাঁ। এটা এরকম করে বানিয়েছিলাম যাতে মনে থাকে ট্রিক্স গুলো। হ্যাঁ, একদমই তাই। আমি এটা প্রত্যেককেই বলছি, এটা প্রত্যেকেরই এটা করা উচিত। যে কোনো টপিক যেটাকে গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে সেই জিনিসগুলোকে একবার নেমনিক করে নেওয়া। আর এই নেমনিক গুলো যখন তোমরা গ্রুপ ডিসকাশনে আলোচনা করবে তখন দেখবে এটা মনে থেকে যাবে আর ভুল হবে না। বুঝতে পারলে? খুব ভালো প্রয়াস এটা শুভঙ্কর করেছে। বাকিদেরকেও বলবো তোমরা এটা নিজেরাই ভাবে ভাবো এবং নিজেদের মধ্যে আলোচনা করো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক ক্লাসটি। দাদা ওকে স্যার। দাদা হ্যাঁ বলো। বলছি, আপনাকে আগের দিন বলেছিলাম, মেসেজ করেছিলাম পার্সোনালি, আপনি রিপ্লাই দেননি। আজকে সকালেও করেছি, আপনি একটু দেখবেন, মানে আপনাকে কিছু কথা বলেছি এসএলএসটি নিয়ে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হুম।